দেখেছিলাম, আর একটা প্রবলেম আমরা দেখেছিলাম, খুব বেসিক প্রবলেম, কিন্তু কনসেপ্টটা অত্যন্ত প্রয়োজন। যে আমরা যখন নিউমেরিক্যাল করব তখন দূরত্বগুলো কিভাবে কি অ্যাডজাস্ট করব, কার সামনে নেগেটিভ নেব, কার সামনে পজিটিভ নেব, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমরা গতদিন একটু দেখেছিলাম একটা ছোট্ট প্রবলেমের সাহায্যে। আজকে আমরা আরো দু তিনটে টাইপের প্রবলেম আমি করব। এই সমস্ত প্রবলেমগুলো যদি আমরা বুঝে যাই তাহলে তোমার গোলীয় দর্পণ থেকে যে কোনো টাইপের প্রবলেম এলেই আশা করছি আমরা করতে পারবো। তাহলে নেক্সট আমি একটা প্রবলেম করছি, এটা প্রবলেম নাম্বার 2। গতদিন আমরা একটা স্যার প্রবলেম দিলাম, বলো। বলছিলাম যে দর্পণের বস্তু এবং ফোকাসের মানে সামনে যদি থাকে তাহলে মাইনাস হবে স্যার। ওটা দর্পণের বস্তু আর বস্তু আর ফোকাস দর্পণের ব- সামনে যদি থাকে বস্তু আর দূরত্ব। ফোকাস। না, এইটা দেখো, এই প্লাস মাইনাস ডিপেন্ড করবে আলো কোন দিক থেকে আসছে তার উপর, বুঝেছো? ওটা একটু বলে দেন তো স্যার। এই যে দেখো, এখানে বলেছে কি, তুমি পিকচারে চলে যাও, রশ্মি চিত্রে চলে যাও। দেখো, এই ধরো আমাদের প্রথম যে রশ্মি চিত্রগুলো অঙ্কন করেছিলাম, তুমি যদি অবতল দর্পণের ক্ষেত্রে দেখো তাহলে বস্তু এই দিকটা হচ্ছে প্রতিফলক, এই দিকটা হচ্ছে প্রতিফলক, প্রতিফলন যা হবে এই দিকের থেকে। তাহলে এই হচ্ছে মেরু, এই হচ্ছে ধরো বস্তু। তাহলে দেখো আলো আসছে এদিক থেকে এদিকে, আর এটা হচ্ছে অবজেক্ট বস্তু এবিটা। আলো আসছে বস্তু থেকে দর্পণের দিকে। কিন্তু তুমি যখন দূরত্ব মাপছো, আমরা বলেছিলাম যে আমরা দূরত্ব মাপবো মেরু থেকে। তাহলে তুমি যখন দূরত্ব মাপছো মেরু থেকে, তখন তুমি কিন্তু মেরু থেকে বস্তুর দিকে যাচ্ছ, এই যে এই দিকে যাচ্ছ। তার মানে আলো আসছে আমার খাতা অনুযায়ী বাম দিক থেকে ডান দিকে, আর তুমি যখন বস্তু দূরত্ব মাপছো তখন আসছো বা ডান দিক থেকে বাম দিকে। সুতরাং আলোর বিপরীতে। আর এই প্রতিফলিত রশ্মিটা ধরা হবে না, ধরা হবে আপতিত রশ্মি কোন দিক থেকে পড়ছে তার উপর ডিপেন্ড করে। তাহলে যেহেতু আপতিত রশ্মি এদিক থেকে এদিকে, তুমি যাচ্ছ তার উল্টো দিকে, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ। সিমিলারলি অবতল দর্পণের ক্ষেত্রে দেখো, তোমার ফোকাস আছে এই সামনের দিকে, ফলে তুমি যদি এই পজিটিভ মেরু থেকে ফোকাসের দিকে যাও, এই দিকে যদি যাও, তাহলে আবার দেখো আলোর বিপরীতে যাচ্ছ, তাহলে নেগেটিভ। বক্রতা ব্যাসার্ধ, দেখো যদি এই দিকে যাও তাহলে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আপতিত আলোর বিপরীতে, তাহলে নেগেটিভ। সুতরাং মনে রাখবে যে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু, ফোকাস দৈর্ঘ্য, বক্রতা কেন্দ্র, এগুলো সব নেগেটিভ হবে, কারণ এগুলো সব ফ্রন্টে অবস্থিত। এখন প্রতিবিম্ব কি হবে সেটা কিন্তু আগে থেকে বলতে পারবো না, কারণ অবতল দর্পণে প্রতিবিম্ব তোমার দু টাইপের হতে পারে। অসৎ ও দেখো, সৎ। এই এক্সাম্পলটাই সৎ হয়েছে, সৎ হয়েছে মানে দর্পণের সামনের দিকে, তাই নেগেটিভ। আর যদি অসৎ 5 নম্বর উদাহরণটা আমরা নিতাম, এই উদাহরণটা যদি নাও, তাহলে দেখো প্রতিবিম্ব তৈরি হচ্ছে দর্পণের পিছনে, অর্থাৎ যেদিকে আলো যাচ্ছিল সেই দিকে, তাহলে এইটা হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে? আর উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে মানে প্রতিফলক হিসেবে কাজ করছে এই দিকটা, ফলে বস্তু সামনের দিকে আছে। কিন্তু দেখো অলওয়েজ ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধ দর্পণের পিছনের দিকে থাকবে, অর্থাৎ আলো যেদিক থেকে আসছে সেই দিকেই। তাই উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ, বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ, আর প্রতিবিম্ব দূরত্ব দেখো অলওয়েজ পজিটিভ, কারণ প্রতিবিম্ব অসৎ হবে। এর উপর ডিপেন্ড করে আমাদেরকে প্লাস মাইনাস গুলো নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরে একটা প্রবলেম আমরা দেখি, প্রবলেম 2। প্রবলেম 2 হচ্ছে যে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল
দর্পণের সামনে বা উত্তল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ এসে পড়েছে। ঠিক আছে, এইবার কি, তাহলে একটা বলছে উত্তল দর্পণ আছে, তার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, এবং বলছে তার উপর একটা অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসারী মানে কি, আস্তে আস্তে একে অপরের দিকে একটা যাবে। বিন্দুতে মিলিয়ে যেতে। হ্যাঁ, একটা বিন্দুতে মিলিত হতে যাবে, ঠিক বলেছো। এটাকে বলা হচ্ছে অভিসারী, ইংরেজিতে হচ্ছে কনভার্জিং। তাহলে রশ্মিগুচ্ছ এসে পড়েছে। দর্পণ না থাকলে, দর্পণ না থাকলে রশ্মিগুলি দর্পণ থেকে 10 সেমি পিছনে মিলিত হতো। ঠিক আছে, তাহলে বলছে দর্পণ যদি অনুপস্থিত থাকতো, তাহলে এখন যেখানে দর্পণ আছে সেখান থেকে 10 সেমি পিছনে মিলিত হতো। এবার প্রশ্নটা কি, প্রতিফলনের ফলে, মানে এবার দর্পণে তাহলে প্রতিফলন ঘটছে, প্রতিফলনের ফলে রশ্মিগুলি কোথায় মিলিত হবে, কোথায় মিলিত হবে? এই অঙ্কটা খুব সহজ, কিন্তু এইখানে একটা নতুন কনসেপ্ট আছে যেটা তোমাদের পরবর্তীকালে অত্যন্ত কাজে দেবে। সেই কারণে এই অঙ্কটা আমি নির্বাচন করেছি। দেখো এখানে কি বলছে, তাহলে আমরা আগে শুনি। এই হচ্ছে ধরো তোমার একটা উত্তল দর্পণ, এই উত্তল দর্পণ, এই হচ্ছে তোমার প্রধান অক্ষ। এইবার কি বলেছে, এই হচ্ছে মেরু পি। এবার বলেছে তোমার অভিসারী রশ্মিগুচ্ছ, তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ এই একটা ধরলাম। আঁকার সুবিধার্থে আমি আগে এইটা কোথায় মিলিত হচ্ছে সেইটা দেখে নি, দিয়ে পরের রশ্মিটা আঁকবো, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে আর একটা রশ্মি আমি নিচ্ছি, এই, সরি, এই আরো এইদিকে হবে। তাহলে বলছে এই দুটো হচ্ছে তোমার কি না, দেখো অভিসারী রশ্মি, অভিসারী রশ্মি দর্পণের উপর এসে পড়েছে। এইবার কি বলছে, যদি দর্পণ না থাকতো তাহলে এই রশ্মিগুলো বলছে এই দর্পণ থেকে 10 সেমি দূরে মিলিত হতো। এখন দেখো, তাহলে দর্পণ থাকার জন্য কি হবে, দর্পণ থাকার জন্য প্রতিফলিত হয়ে যাবে। তাহলে এই রশ্মি প্রতিফলিত হয়ে এলো, আর তোমার এই রশ্মি প্রতিফলিত হয়ে এলো, দুটো রশ্মি এইখানে মিলিত হলো। এইবার কতটা ভালো করে অবজার্ভ করো, আমরা জানি যে প্রতিফলন বা প্রতিসরণের পর রশ্মি যেখানে মিলিত হয় বা যেখান থেকে আসছে বলে মনে হয় সেইটাই হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এখানে আলো দুটো প্রতিফলিত হওয়ার পর এইখানে মিলিত হয়েছে, তাহলে এইটা ইমেজ, প্রতিবিম্ব অবশ্যই। তাহলে দেখো, যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে একটা বস্তু তো থাকতে হবে, বস্তু নেই অথচ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এটা তো পসিবল নয়। তাহলে একটা বস্তু ডেফিনেটলি কোথাও না কোথাও থাকতে হবে। তো এখানে দর্পণের কি মনে হবে, দেখো দর্পণ জানে যে যদি দর্পণের একদিকে বস্তু থাকে তাহলে নিশ্চয়ই বিপরীত দিকে বা সেই দিকে কোনো প্রতিবিম্ব বস্তু, এই কোনো দর্পণে একদিকে যদি প্রতিবিম্ব থাকে তাহলে হয় সেই দিকে, না হলে বিপরীত দিকে বস্তু থাকতেই হবে। তো এখানে দর্পণ দেখছে যে যদি আমি না থাকতাম তাহলে আলোগুলো কোথায় মিলিত হতো, না আলোগুলো এই ও বিন্দুতে মিলিত হতো, লেটার সে ও বিন্দুতে মিলিত হতো।
তাহলে দর্পণ এই ও বিন্দুটাকে বস্তু হিসেবে মনে করবে। আবার বলছি, আমরা জানি যে প্রতিফলন বা প্রতিসরণের পর রশ্মি যেখানে মিলিত হয় সেখানে প্রতিবিম্বের সৃষ্টি হবে। তাহলে এখানে এই অভিসারী রশ্মি দুটো প্রতিফলিত হয়ে এইখানে মিলিত হয়েছে, তার মানে এখানে প্রতিবিম্ব হবে। তাহলে প্রতিবিম্ব তৈরি হয়েছে মানেই বস্তুও থাকতে হবে ডেফিনেটলি। তো দর্পণ কি দেখবে? দর্পণ দেখবে যদি আমি না থাকতাম তাহলে এই রশ্মি দুটো এখানে মিলিত হতো। মিলিত হতো, টার্মটা হচ্ছে হতো, হয়নি, হতো। তাহলে এখানে মিলিত হতো, অর্থাৎ এইটা হচ্ছে বস্তু। দর্পণের কাছে ও বিন্দুটা বস্তু হিসেবে আচরণ করবে। টার্মটা লক্ষ্য করো, আচরণ করবে নেই, মনে হবে, আচরণ করবে, এই সমস্ত টার্মগুলো আমি ইউজ করছি। অর্থাৎ ও বিন্দু কিন্তু প্রকৃত বস্তু নয়, বস্তুর মতো আচরণ করবে। তাই এই ও বিন্দুটাকে বলা হবে অসৎ বস্তু। এই অসৎ বস্তুর কনসেপ্ট আমরা কিন্তু আগে পাইনি। আমরা অসৎ বিম্ব পেয়েছি, কিন্তু বস্তুও যে অসৎ হতে পারে এটা কনসেপ্টটা পাইনি বললে ভুল হবে। আমরা পেয়েছিলাম একবার, যদি তোমাদের মনে পড়ে, সমতল দর্পণে। সমতল দর্পণে আমরা একটা প্রশ্ন লিখেছিলাম, সমতল দর্পণ কি সৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে? তার উত্তরে আমরা বস্তু যখন দেখিয়েছিলাম, অসৎ হয়। হ্যাঁ, বস্তু যদি অসৎ হয়। মানে মনে হচ্ছে ওইখানে কি মিলিত হতো, সেম কনসেপ্ট আমরা এইখানে পেয়েছি। তাহলে এখানে বস্তু নেই, কিন্তু মনে হচ্ছে এইখানে বস্তু আছে, সুতরাং ও বিন্দু এখানে বস্তু হিসেবে আচরণ করবে। এবং তোমরা আগের দিনই লক্ষ্য রেখেছো নিশ্চয়ই, যে দেখো এখানে বস্তু দূরত্ব নেগেটিভ হয়েছিল, কিন্তু আজ যেহেতু বস্তু অসৎ হয়েছে তাই বস্তু দূরত্বটাকে পজিটিভ ধরতে হবে। কারণ আলো আসছে এদিক থেকে এদিকে, আর বস্তু আছে সেম দিকে, আলোর দিকে। এইটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট তোমার গোলীয় দর্পণের জন্য। সুতরাং এখানে যদি ভুল বশত আমি অবজেক্ট ডিস্টেন্স নেগেটিভ নিয়ে নিই তাহলে আমার অ্যান্সারটা ভুল আসবে। তাহলে এবার আমরা শুরু করি, নিশ্চয়ই কনসেপ্ট বুঝতে পেরেছো? তাহলে স্যার স্যার বলো বলো বলো। উত্তল দর্পণে ওই যে ও বিন্দুতে ধরুন ওখানে একটা বস্তু রাখা আছে, হুম, তো তার প্রতিবিম্ব কি আই ওই ওখানে সৃষ্টি হবে যেখানে সৃষ্টি হচ্ছে এখন? যদি যদি সত্যি সত্যি বস্তু রাখো, ও যদি বিন্দুতে যদি সত্যি সত্যি বস্তু রাখতাম তাহলে কি ওখানে আই না আই হতো যেখানে না, লেগেছে কারণ ওখানে দেখো কি প্রতিবিম্ব তুমি সৃষ্টি হতো উত্তল হতো না, দর্পণের কারণ ক্ষেত্রে? না হতো না। তুমি দেখো, বরঞ্চ যদি এখানে এখানে বস্তু রাখতে তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হতো, কিন্তু এখানে বস্তু রাখলে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি বস্তু রাখলে হবে না। কারণ কি, তোমার প্রতিফলক তল তো এই দিকটা, এই দিকে তো প্রতিফলন হয় না, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইদিকে যদি প্রতিফলন না হয় তাহলে তোমার প্রতিবিম্ব তৈরি হবে কি করে? কিন্তু এটা আমি বলতে পারি, আমরা ওই যে তোমার কনজুগেট ফোসাই শিখেছিলাম, অনুবন্ধী ফোকাস যুগল, যে এইখানে অসৎ বস্তু থাকার হুম। জন্য যদি এখানে সদ্বিম্ব তৈরি হয় তাহলে এখানে সৎ বস্তু থাকলে এখানে অসৎ বিম্ব তৈরি হবে। এটা আমরা ডেফিনেটলি বলতে পারি, বুঝেছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে বস্তু দূরত্ব। এইবার তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে এত কথা বলার দরকার নেই, যেটা অসৎ বস্তু হ্যান ত্যান তোমরা বুঝে নিলেই চলবে। মানে তুমি যখন প্লাস সাইন ইউজ করবে তখন আহ, যিনি তোমাদের করবেন, এভালুয়েশন করবেন, তিনি বুঝতে পারবেন যে কেন প্লাস সাইন হয়েছে। আর তুমি তো চিত্রটা এঁকেও দিচ্ছ, স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু কত, প্লাস নেব। প্লাস দেখো বলে যে কোথায় মিলিত হতো, 10 সেমি দূরে, তাহলে 10 সেমি। আচ্ছা, আর কি বলেছে, ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমরা গতদিনও বলেছিলাম, আজকেও বললাম, যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ। তাহলে ফোকাস দৈর্ঘ্য এফ ইজ ইকুয়াল টু পজিটিভ প্লাস প্লাস 15 সেমি। আর আরেকটা কথা আমি বলে দিই, আগেও বলেছি বোধহয়, তবু আরেকবার তোমাদের বলে দিই, তোমরা যদি কোনো বইতে
দেখো যে এই ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ দেওয়া আছে উত্তল দর্পণের ক্ষেত্রে, কনফিউজ হবে না। একটু পুরোনো বইয়ে যদি চলে যাও 2016 বা 15 সালের আগে, তাহলে সেখানে কিন্তু দেখবে এই উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ ধরবে আর অবতলের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ ধরবে। তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছুদিন আগে পর্যন্ত এই কনভেনশন গুলো উল্টো ধরা হতো। আমরা এখন যেটা ধরছি যে বস্তু দূরত্ব নেগেটিভ, তখন ধরা হতো বস্তু দূরত্ব পজিটিভ। আমরা ধরছি অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ, তখন ধরা হতো অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ। কিন্তু বর্তমানে ঠিক উল্টে গেছে, এই সাইন কনভেনশনটা ঠিক উল্টে গেছে। ফলে যদি কোথাও এরকম কিছু পাও যে তুমি যা শিখেছো তার উল্টো উল্টো হচ্ছে, তাহলে ঘাবড়ে যাবে না, ভাববে না যে ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না। আসলে ওই বইটা বা ওই প্রবলেমটা ওইখানে ওল্ড কনভেনশনে করা আছে। ঠিক আছে, ফলে তুমি যা যা কনভেনশন ধরবে ওখানে উল্টো উল্টো কনভেনশন আসবে সাইন গুলো। তাহলে ফোকাস দৈর্ঘ্য এফ ইজিক্যাল টু প্লাস 15 সেমি। তাহলে এবার আমরা জানি কি, তাহলে এখন 1/v plus 1/u is equal to 1/f. Now 1/v, v তো আমরা জানি না, v উত্তর আসবে 1/u plus 10 is equal to 1/f, 1/f plus 15. এখন তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা তো অনেকেই ভাবছো যে স্যার আমরা তো প্লাস হলে তো বসাই না সামনে, ম্যাথমেটিক্সে প্লাসটা ছেলে তো আমরা বসাই না, তো আপনি কেন অযথা এই প্লাস গুলোকে ক্যারি করছেন? আসলে আমি প্লাস গুলোকে ক্যারি করছি এই কারণে, যাতে করে যদি কখনো ভ্যালু বসাতে গন্ডগোল হয় এই নিচের সাইনটা আমাকে যাতে ঠিক করে দেয়। ঠিক আছে, এরপরে আমি কিন্তু এবার ম্যাথমেটিক্স অনুযায়ী করব, কিন্তু এইখানে ভ্যালুগুলো বসিয়েছি যাতে করে অ্যাট এ গ্ল্যান্স আমি দেখে নিতে পারি যে কনসেপ্ট অনুযায়ী ভ্যালুটা বসানো হয়েছে কি না। ঠিক আছে, প্লাস মাইনাস থাকলে বুঝতে পারবো, যখনই মাইনাস আসবে তখন আমার মানে অবচেতন মনে একবার স্ট্রাইক করবে আচ্ছা মাইনাস। তো ধরো আমি ভুল করে এখানে মাইনাস বসিয়ে দিলাম, তখন তোমার কি করবে, মন ছাড়া দেবে যে আচ্ছা এটা তো উত্তল দর্পণ, এটা মাইনাস হতে পারে না, আমরা তো প্লাস ধরি। ফলে ভুলটা কারেকশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর থেকে আর বসাবো না, একবার বসিয়ে নিয়েছি, এরপর থেকে ক্যালকুলেশনে আর বসাবো না। তাই দেখো নেক্সট লাইনে লিখবো 1/v ইজ ইকুয়াল টু 1/15 মাইনাস, এটা এদিকে যাবে তাহলে তোমার হচ্ছে 1/10। তাহলে তোমার হচ্ছে 1/v ইজ ইকুয়াল টু, এটা তোমার হচ্ছে 30, তাহলে 2 মাইনাস 3, তাহলে v ইজ ইকুয়াল টু মাইনাস 30 সেমি। এই হয়ে গেল তোমার উত্তর। তাহলে মাইনাসটা কি ইন্ডিকেট করছে? মাইনাসটা ইন্ডিকেট করছে তাহলে যে আলো যেদিকে থেকে আসছে তার উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে। দেখো আমরা রে ডায়াগ্রামও এঁকেছি, একই কথা বলছে যে আলো এদিক থেকে এদিকে আসছে, তো প্রতিবিম্ব দর্পণ থেকে উল্টো দিকে তৈরি হবে। তো এই মাইনাসটা ইন্ডিকেট সেটাই করছে। তাহলে প্রতিফলনের ফলে রশ্মিগুলি কোথায় মিলিত হবে? তাহলে আমরা উত্তর লিখবো অতএব রশ্মিগুলি, এবার মাইনাসটা আছে তাই লিখে দেব দর্পণের সামনে, তাহলে রশ্মিগুলি দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে। দেখো তুমি যেহেতু দর্পণের সামনে কথাটা উল্লেখ করে দিয়েছো, আর মাইনাস নিয়ে আর কিছু ভাবতে হবে না, কারণ এই মাইনাসের জন্যই তুমি এই কথাটা উল্লেখ করছো। দর্পণের সামনে 30 সেমি দূরে গঠিত হবে। এই তাহলে এই গেল আমাদের এই প্রবলেমটা। এই প্রবলেমটা আমি নিয়েছি তোমাদের এই অসৎ বস্তুর কনসেপ্টটা দেওয়ার জন্য। নেক্সট আমরা প্রবলেমে আসি। লাস্ট লাইনটা কি লিখেছেন স্যার? লাস্টের লাইনটা হচ্ছে তোমার রশ্মিগুলি দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে। এই যে মাইনাস 30,
দেখা যাচ্ছে কোশ্চেনটা স্যার। কোশ্চেনটা? আচ্ছা, এই যে কোশ্চেনটা, ঠিক আছে। ঠিক আছে। স্যার যদি বলতো ফোকাস থেকে কত দূরে গঠিত হবে? ফোকাস থেকে কত দূরে তৈরি হবে, তাহলে দেখো, হ্যাঁ তুমি ভালো প্রশ্ন করেছো, করতেই পারে। তাহলে তুমি বলো, উত্তল দর্পণের ফোকাস কোন দিকে থাকবে, পেছনের দিকে না সামনের দিকে? পেছনের দিকে। পেছনের দিকে। সামনের দিকে স্যার। তাহলে ধরো এইটা আমরা ধরলাম যে ফোকাস, এই বিন্দুটা আমি ধরো এঁকেই দিই। 15 আর 30 যোগ করলে হয়ে যাবে না? হ্যাঁ 15 আর 30, কারণ বস্তু আছে দর্পণের সামনে আর ফোকাস আছে দর্পণের পেছনে, তাহলে ফোকাস থেকে হবে 15 প্লাস 30, তোমার 45। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে যা প্রশ্ন করবে তুমি স্যার উত্তর দিতে পারবে। বলো। ওই নিউটনের সূত্র করা হবে না স্যার? নিউটনের সূত্র করে হবে না গো, কেন বলো তো? নিউটনের সূত্রে ভি ইজিক্যাল টু বিম্বর ক্ষেত্রে শুধু হ্যাঁ এক্স মাইনাস হয়, ওটা শুধু ওই যে বলেছিলাম, এই যে দেখো তুমি সমীকরণটা দেখো, এই যে এক্স ওয়াই ইজিক্যাল টু এফ স্কোয়ার, কেন হবে না তুমি নিজেই বুঝতে পারবে। এক্স ওয়াই ইজিক্যাল টু এফ স্কোয়ার, তো বলো এফ স্কোয়ারের ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারে? না। না স্যার। পারে না। তাহলে যদি এফ স্কোয়ার নেগেটিভ হতে না পারে, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু নিশ্চয়ই একটা নেগেটিভ একটা পজিটিভ হতে পারে না, হয় দুটোই না। নেগেটিভ নাহলে দুটোই পজিটিভ, তাই তো? হুম হ্যাঁ স্যার। এইবার এবার তোমার বস্তু তো নেগেটিভ, তাহলে প্রতিবিম্ব যদি আমি পজিটিভ নিয়ে নিই, তাহলে পজিটিভ মানে কি, বস্তু যেদিকে প্রতিবিম্ব তার উল্টো দিকে, তাই তো? হুম, তাহলে মাইনাস হয়ে যাবে, কিন্তু হবে না এটা। মাইনাস হয়ে যাবে, এক্স ওয়াই এর প্রোডাক্টটা মাইনাস হয়ে যাবে যদি অসৎ প্রতিবিম্ব নাও। কিন্তু স্যার না, বস্তু দূরত্ব তো প্লাস আছে না? না, এটা উইথ সাইন নিতে হবে তো, বস্তু দূরত্ব তো নেগেটিভ, এইখানে নয় প্লাস আছে, ঠিক আছে? দেখো এখানে তুমি বস্তু দূরত্ব তো প্লাস পেয়েছো, কিন্তু প্রতিবিম্ব দূরত্ব মাইনাস। মাইনাস মাইনাস। পেয়েছো, তাহলে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু এফ স্কোয়ারের ভ্যালু কত দেবে? প্লাস, অলওয়েজ প্লাস। বুঝতে পেরেছো কথাটা? তাহলে হ্যাঁ। এক্স ওয়াই প্রোডাক্ট কখনো নেগেটিভ হলে হবে না, পজিটিভ হলে তবে সম্ভব। আর পজিটিভ কখন হবে? যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব, তার মানে তোমার প্রতিবিম্ব যদি সৎ হয় তবেই পসিবল। বোঝা গেছে ইকুয়েশনটা? বুঝতে পারছো তো? স্যার বলছিলাম তো, ওই প্রতিবিম্বর ভি এর মানটার উপর কেন নির্ভর করবো স্যার? কোনটা গো? নিচে যেটা আপনি বললেন যে -3 সেমি, ওটা হুম 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 যেটা প্রতিবিম্বটা, হুম তো ওটা স্যার ওখানে প্রতিবিম্বর ইকুয়েশন নাই তো, এক্স এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, তো এখানে ফোকাসের অনুযায়ী হয়েছে, ফোকাসের সাপেক্ষে পজিটিভ না নেগেটিভ, ওখানে ফোকাসের সঙ্গে তো মানটা নির্ভর করছে না স্যার? না, তোমার ব্যাপারটা হচ্ছে দেখো, মান নির্ভর করুক, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি এইসব এই অঙ্কটা ভুলে যাও, তুমি এক্স ওয়াই ইজিক্যাল টু এফ স্কোয়ারে কনসেন্ট্রেট করো। তুমি আমাকে বলো যে পার্ট বাই পার্ট ভাবো, এফ স্কোয়ারের ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না, তো এখানে পজিটিভই তো আছে স্যার। স্কোয়ার তো, তাই তো? হ্যাঁ। এইবার দেখো, সদ্বিম্ব মানে কি বলো? সদ্বিম্ব মানে হচ্ছে একটা বিন্দুতে মিলিত হবে। হ্যাঁ, মানে না, সদ্বিম্ব মানে বস্তুর মানে দিকে তৈরি হয় না বস্তুর বস্তু দিকে। উল্টো দিকে তৈরি হয়? বস্তুর দিকে স্যার। বস্তুর দিকে তৈরি হয়। তো বস্তুর দিকে যদি তৈরি হয়, তাহলে বস্তু দূরত্ব যদি আমরা নেগেটিভ নিই, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? পজিটিভ নেগেটিভ। হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পজিটিভ। না, যদি সদ্বিম্ব হয় তাহলে বস্তু দূরত্ব হ্যাঁ। নেগেটিভ হলে প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ, তো একই নেগেটিভ। দিকে হ্যাঁ তৈরি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তখন তুমি এই নেগেটিভ নেগেটিভ গুণ করে পজিটিভ পেয়ে যাবে, ইকুয়েশন ভ্যালিড। কিন্তু ধরো তোমার বস্তু দূরত্ব নেগেটিভ আর অসৎ বিম্ব তৈরি হয়েছে, তাহলে অসৎ বিম্ব তৈরি হলে দর্পণের পেছনে তৈরি হবে উল্টো দিকে, তাহলে ওয়াই কি ধরবে? পজিটিভ, তাই তো? পজিটিভ। তাহলে এক্সটা নেগেটিভ ওয়াই পজিটিভ, প্রোডাক্ট কি দেবে তোমাকে? নেগেটিভ। নেগেটিভ হতে পারে না, কারণ এদিকে তো এফ স্কোয়ার মেরে রেখেছো, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তার জন্যই আমি বলেছিলাম যে এই ফর্মুলাটা সৎ বিম্বের জন্য প্রযোজ্য, অসৎ বিম্বে আসবে না। বুঝতে ঠিক পেরেছো? আছে স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা হচ্ছে, নেক্সট প্রবলেম 3। প্রত্যেকটা প্রবলেম ভালো করে বুঝে নেবে, যেখানে যা অসুবিধা আছে
তাহলে নিজেরাই সলভ করে নিতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের সামনে অবতল দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে 5 সেমি দূরে একটি ক্ষুদ্র সমতল দর্পণ রাখা আছে ঠিক আছে। এবার তোমার হচ্ছে অবতল দর্পণ থেকে কত দূরত্বে বস্তু রাখলে উভয় দর্পণের দ্বারা উভয় দর্পণের প্রতিবিম্ব সমাপতিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রবলেমটা ভালো করে দেখো। আমি একটা করে লাইন পড়ছি আর ছবিটা ড্র করছি। বলছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ। তাহলে আমরা একটা অবতল দর্পণ এঁকে নিই আগে। এই হচ্ছে তোমার অবতল দর্পণটা। এইবার বলছে কি, বলছে এই অবতল দর্পণের সামনে আবার 5 সেমি দূরে এটা তো বললাম না স্যার, উত্তর হয়ে গেল স্যার। ও সরি দেখেছো? তাহলে তোমার এইভাবে এঁকে দিই। তোমার হচ্ছে এটা এক কাজ করো, এটা উত্তলে হয় বুঝলে, অবতল হবে না। অবতল হলে অ্যান্সারটা, এটা উত্তল করে নাও। তাহলে ছবিটা আমি ফ্রেশলি ড্র করছি, উত্তলই হবে, অবতলে এটা হবে না বলবো না। তাহলে এই হচ্ছে তোমার তাহলে উত্তল, এই উত্তল, আর এই হচ্ছে ধরো একটা সমতল দর্পণ। এবার ক্ষুদ্র কেন বলেছি দেখো, কারণ হচ্ছে যদি আমরা খুব বড় করে দিই সমতল দর্পণটা, তাহলে তুমি যদি এখানে কোনো বস্তু রাখো, সেই বস্তু থেকে আলো আর উত্তল দর্পণে পড়তে পারবে না, বুঝেছো? ফলে উত্তল দর্পণ কোনো প্রতিবিম্ব গঠন করবে না। কিন্তু আমি এই উত্তল দর্পণের সামনে এই ছোট্ট সমতল দর্পণ রাখার ফলে কি হবে, বস্তু থেকে আলো যেমন সমতল দর্পণেও এসে পড়বে, বস্তু থেকে আলো তেমন উত্তল দর্পণেও এসে পড়বে। ঠিক আছে, ফলে কি হবে না, সমতল দর্পণও যেমন প্রতিবিম্ব তৈরি করতে পারবে, উত্তল দর্পণও তেমন প্রতিবিম্ব তৈরি করতে পারবে। তার জন্য এখানে ক্ষুদ্র সমতল দর্পণ কথাটা বলা আছে। তাহলে আবার আমি বলছি কেন ক্ষুদ্র সমতল দর্পণ বলেছে। দেখো, ধরো আমি এত বড় সমতল দর্পণ নিয়ে নিলাম, ধরো আমার পেনটা হচ্ছে সমতল দর্পণ। তাহলে যদি আমি এখানে একটা বস্তু রাখি, তাহলে দেখতে পাচ্ছ যে যা আলো এসে পড়বে রশ্মি, সব সমতল দর্পণে আটকে দেবে, উত্তল দর্পণ পড়বেন না। উত্তল দর্পণে পড়বে না। ফলে উত্তল দর্পণ কোনো প্রতিবিম্ব তৈরি করতে পারবে না। কিন্তু এখানে বলেছে কি, যে তোমার এটা উত্তল হয়ে যাবে। উত্তল দর্পণ থেকে কত দূরত্বে বস্তু রাখলে উভয় দর্পণের প্রতিবিম্ব। তাহলে এখানে আমরা বলেছে যে উভয় দর্পণে প্রতিবিম্ব তৈরি করছে, অর্থাৎ আমাকে একটু ফাঁকা রাখতে হবে যাতে করে সমতল আলো পায়, উত্তল আলো পায়। তাই ক্ষুদ্র কথাটা বলা আছে। এইবার বলেছে
দর্পণ থেকে এই এই যে সমতল দর্পণটা নেওয়া হয়েছে এটা কত দূরত্বে আছে? 5 সেন্টিমিটার দূরে আছে। 5 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে বলে এটা বলে দিয়েছে, একদম প্রবলেমে বলে দিয়েছে। আর তোমার এবার কি বলেছে যে উভয় দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সমাপতিত হবে, মানে কি দুজনের প্রতিবিম্ব একই জায়গায় তৈরি হবে, একই বিন্দুতে তৈরি হবে, এই কথাটা বলেছে। তাহলে এটা ধরো সেই অবজেক্ট, আর আমি কথার কথা ধরলাম এইটা হচ্ছে তোমার ইমেজ, লেটাস। এবং আমি বলে দিচ্ছি, এই প্রথমে বলে মানে তোমাদেরকে বলে দিই, এই চিত্রটা তোমার হচ্ছে ধরো সঠিক স্কেলে আঁকছি না, কম বেশি হতে পারে, ঠিক আছে, হাতে আঁকা মানে প্রয়োজন মতো আমি পয়েন্টগুলো বসাচ্ছি, কম বেশি হতে পারে। আমি এবার ধরলাম যে এই যে মিরর আছে সমতল দর্পণ, এই সমতল দর্পণ থেকে এক্স দূরত্বে আমি অবজেক্টটাকে রেখেছি, সমতল দর্পণ থেকে এক্স দূরত্বে আমি অবজেক্টটাকে বসিয়েছি। ফলে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব এবং উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব একই বিন্দুতে তৈরি হয়েছে। তাহলে এইবার দেখো, তাহলে তোমাকে প্রশ্ন করেছে উত্তল দর্পণ থেকে কত দূরত্বে বস্তু রাখলে, তাহলে আমরা যদি এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি তাহলে উত্তল দর্পণ থেকে ডিস্টেন্স হয়ে যাবে x+5, কারণ এই উত্তল দর্পণ আর সমতল দর্পণের মধ্যে ব্যবধানটা 5 সেন্টিমিটারের। তাহলে আমাদের এখন লক্ষ্য হচ্ছে এক্সটা ক্যালকুলেট করা। নেক্সট আমি আসি, দেখো আমরা সমতল দর্পণ পড়েছি, সমতল দর্পণে আমরা জানি প্রতিবিম্ব কোথায় তৈরি হবে না, দর্পণ থেকে বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব। দর্পণ থেকে প্রতিবিম্ব প্রতিবিম্ব। দূরত্ব। তাহলে তোমার দেখো এইটাকে আমরা এক্স ধরেছি, সমতল দর্পণ থেকে অবজেক্ট এক্স, তাহলে সমতল দর্পণ থেকে ইমেজও এক্স দূরত্বই হবে। তাহলে এই সমতল দর্পণ থেকে ইমেজও একই দূরত্বে হবে। ঠিক আছে, আমি প্রথমে বলেছিলাম সঠিক স্কেলে অঙ্কিত নয়, কারণ দেখো এই এক্সটা একটু কম দেখাচ্ছে, এক্সটা একটু বেশি দেখাচ্ছে, তো সেটা বড় কথা নয়, কারণ আমরা উল্লেখ করে দিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখো যদি সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এক্স হয়, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এক্স হয়, তাহলে উত্তল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? এক্স x+5 এক্স No, মাইনাস -5 ফাইভ, হ্যাঁ এইটুকু বাদ চলে যাবে, তাহলে x-5। কি বললেন সেটা আগে বলেন তো। দেখো আমি আবার প্রথম থেকে বলছি, সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব ধরেছি এক্স, ঠিক আছে, তাহলে সমতল দর্পণে প্রতিফলনের সূত্রানুসারে সমতল দর্পণ থেকে প্রতিবিম্ব এক্স দূরত্বে হবে, হলো। এবার বলেছে এখানেই আবার উত্তল দর্পণ ও প্রতিবিম্ব তৈরি করেছে, তাহলে এবার দেখো এই সমতল দর্পণ থেকে আই মানে ইমেজ অফ দি ডিস্টেন্সটা এক্স, তাহলে উত্তল দর্পণ থেকে ইমেজ ডিস্টেন্স কত? এই 5 সেমিটার বাদ যাবে, হ্যাঁ x-5 ঠিক আছে। x-5, ঠিক আছে। তাহলে এই গেল চিত্রটা। এইবার আমরা আসছি ক্যালকুলেশনে। তাহলে ধরি সমতল দর্পণ থেকে এক্স দূরত্বে বস্তু আছে, ঠিক আছে, তাহলে অতএব চিত্রানুসারে, এবার তুমি চিত্রের ঘাড়ে দায়িত্ব দিয়ে দাও, কেন অত কিভাবে এলো আর তোমার বলার দরকার নেই, চিত্র দেখে বোঝা যাবে। তাহলে চিত্রানুসারে তোমার হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ ইজিক্যাল টু হচ্ছে তোমার কত? x+5। এবার আলো আসবে এদিক থেকে এদিকে, কিন্তু তুমি মাপছো এদিক থেকে এদিকে, তাহলে মাইনাস x+5, ঠিক আছে। আচ্ছা, প্রতিবিম্ব দূরত্ব
প্রতিবিম্ব দূরত্ব ভি, স্যার ইউটা কি বললেন? ইউটা ওই যে তোমার ইউটা হচ্ছে যে এখান থেকে এতটা ডিস্টেন্স, সেটা কত, এতটুকু এক্স আর এইটুকু 5। আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখছি তাহলে এইটা এক্স আর এইটুকু হচ্ছে 5। তাহলে উত্তল দর্পণ থেকে টোটাল ডিস্টেন্স কত, এক্স প্লাস 5। +5 ঠিক আছে। আর আর অপোজিট আছে বলে মাইনাস। হ্যাঁ, যেহেতু দর্পণের উল্টো দিকে আছে তাই এইদিকে আছে বলে মাইনাস। আর প্রতিবিম্ব দূরত্ব তোমার হচ্ছে এক্স মাইনাস 5, কিন্তু এবার প্রতিবিম্ব পেছনে তৈরি হয়েছে তাই প্লাস হবে। প্লাস। আর আর বলো ফোকাস দৈর্ঘ্য কি উত্তল দর্পণে, প্লাস না মাইনাস? ফোকাস দৈর্ঘ্য মাইনাস স্যার। প্লাস হবে উত্তল দর্পণে। এই যে দেখো পজিটিভ হবে, পজিটিভ। পজিটিভ, এই যে দেখো, এই দেখো পজিটিভ স্যার। উত্তল হ্যাঁ, দর্পণ ফোকাস এদিকে ঠিক আছে পজিটিভ। স্যার। হ্যাঁ, কনফিউশন হতেই পারে কিন্তু ক্লিয়ার করে নেবে। স্যার বলো স্যার প্রতিবিম্ব বলো। দূরত্বটা বলেন তো। আচ্ছা, বলছি দাঁড়াও। দেখো প্রতিবিম্ব দূরত্ব এই সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব হচ্ছে তোমার এক্স, তাহলে যদি উত্তল দর্পণ থেকে ধরো তাহলে হলো এক্স প্লাস 5 হলো। এবার আমরা জানি যে সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব যা, সমতল দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব তাই। তাহলে সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব যদি এক্স হয়, তাহলে সমতল দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব এক্স, তাহলে এইখান থেকে এতটা এক্স, কারণ এটাকে ইমেজ ধরেছি। তাহলে এবার উত্তল দর্পণ থেকে কত, এবার দেখো x - হ্যাঁ, সমতল দর্পণ থেকে উত্তল দর্পণের ডিস্টেন্স 5, তাহলে উত্তল দর্পণ থেকে ইমেজের ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস 5। 5 ঠিক আছে, তাহলে ভ্যালুটা এক্স মাইনাস 5, আর যেহেতু অবজেক্টের উল্টো দিকে আছে তাই সামনে একটা প্লাস। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। আচ্ছা, এইবার আর কিছু নেই, তাহলে এখন এবার খালি ক্যালকুলেশন, এইটুকুই বোঝার। তাহলে এখন 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে তোমার 1/v মানে হচ্ছে তোমার প্লাস এক্স মাইনাস 5 প্লাস 1/u মাইনাস এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 1/+20। এখানে প্লাস মাইনাস ইউজ করেছি যাতে করে ভুল হলে ধরা পড়ে যায়। এবার আর ইউজ করবো না। তাহলে এটা কত হলো, এক্স বাই 1/x মাইনাস 5 প্লাসে মাইনাসে মাইনাস 1/x প্লাস 5 ইজ ইকুয়াল টু 1/20। তাহলে তোমার যদি সরল করি তাহলে দিস ইজ এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 5, আর উপরে হচ্ছে এক্স প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1/20। তাহলে তোমার যদি এইটা হচ্ছে এক্স এক্স কেটে যাবে, দেখো এটা প্লাস এক্স এটা মাইনাস এক্স, আর উপরে হবে 10, তাহলে 10 বাই এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 25 এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা ইজ ইকুয়াল টু 1/200। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়াল টু 200। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। তাহলে তোমার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 15, এক্স ইজ ইকুয়াল টু 15 সেমি। ঠিক আছে, তাহলে এবার দেখো প্লাস মাইনাস 15 এটা নিতে পারতে, কিন্তু মাইনাস তো হবে না, এই তোমার এটা হবে না, কারণ আমরা এখানে অলরেডি একবার সাইন কারেকশন করে নিয়েছি। দেখো এই যে বস্তু দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5। ঠিক আছে, ফলে এখানে যেহেতু একবার সাইন কারেকশন আমরা করে নিয়েছি, তাহলে এখানে শুধু আমাদের ভ্যালু দেখলেই হবে। তাহলে এখানে ভ্যালু পাচ্ছি এক্স ইকুয়াল টু 15 সেমি। তাহলে এক্স এর উত্তর এসে গেল, এক্স পাচ্ছি তাহলে 15। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে উত্তল দর্পণ থেকে কত দূরত্বে, তাহলে এই যে এটা হচ্ছে 15, তাহলে এই আরো 5 যোগ করতে হবে, কারণ এক্সটা বেরিয়েছে সমতল দর্পণ থেকে দূরত্ব, তাহলে উত্তল দর্পণ থেকে হবে 15 + 5 অর্থাৎ 20 সেন্টিমিটার।
তাহলে এখানে লিখছি যে অতএব, স্যার বলো, এখানে পজিটিভটা নিতে হবে তো স্যার, পজিটিভ নিতে হবে। x সমান কারণ প্লাস মাইনাস 15। এক্স প্লাস মাইনাস 15, কিন্তু একবার যেহেতু আমরা অলরেডি সাইন কারেকশন করে নিয়েছি, তাই এবার শুধু পজিটিভ ভ্যালু নেব, বুঝেছো? ঠিক আছে স্যার, হ্যাঁ। হুম, তাহলে উত্তল দর্পণ থেকে বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু কত? তোমার 20+5 ইজ ইকুয়াল টু 25 সেমি। ঠিক আছে, বোঝা গেছে উত্তর? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রবলেম করে নিই। এবার হচ্ছে একটা ভিউ ফাইন্ডার স্যার। প্রবলেম। বলো। ওটা না, বলো। উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব 15 আর ওখানে 5 যোগ করলাম। স্যার বলো। সেটা ওটা 20 হবে না 15 স্যার, 15 15 প্লাস plus 5 হতো না? 5। ও উত্তর 15 এসছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওই বক্রতা ব্যাসার্ধ বসে দিয়েছি, এই ফোকাস দৈর্ঘ্য। তাহলে তোমার হচ্ছে 15, তাহলে এইখানে করে দিই 5 + 15, তাহলে 20। তাহলে হ্যাঁ, কারণ আমাদের এটা 15 এসছে, তাহলে এটা আসলে আমার ওই 5 যোগ করে 20 হবে, ওইটা মাথায় খেলছে বলে এখানে 20 বসিয়েছি। থ্যাংক ইউ। তাহলে এইটা হচ্ছে 5 আর এইটা হচ্ছে উত্তর এসছে 15, তাহলে দুটো মিলে 20। ঠিক আছে। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে একটা ভিউ ফাইন্ডারের প্রবলেম। তাহলে নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার হচ্ছে 4। একটি গাড়ির ভিউ ফাইন্ডারের ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটা ভিউ ফাইন্ডার মানে কি ধরনের দর্পণ? উত্তল। উত্তল দর্পণ স্যার। উত্তল দর্পণ স্যার। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। তোমার কিন্তু ওই ভিউ ফাইন্ডার বলে দিয়েছে, আর কিচ্ছু বলছে না। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে উত্তল দর্পণে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ ধরতে হবে। তাহলে জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে এবার গাড়ি থেকে মানে ওই ভিউ ফাইন্ডার থেকেই ধরবো। গাড়ি থেকে 5 মিটার পিছনে অন্য একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ভিউ ফাইন্ডারের সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত? এইটা হচ্ছে প্রশ্ন। তার মানে একটা 5 মিটার পিছনে থেকে একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তো যে ড্রাইভার ধরো, সে ভিউ ফাইন্ডারে যে প্রতিবিম্ব দেখছে, কত বেগ দেখবে ওই গাড়িটার প্রতিবিম্বটার, কত বেগ দেখবে, এইটা হচ্ছে তোমার প্রবলেমটা। তাহলে দেখো, আমরা জানি বেগ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ডিএক্স ডিটি, যেখানে এক্স হচ্ছে দূরত্ব বা সরণ, ওয়ান ডাইমেনশনাল গতির ক্ষেত্রে, আর ডিটিটা হচ্ছে টাইম। তাহলে এখানে এক্স হচ্ছে দূরত্ব, কিন্তু এখানে দুটো দূরত্ব আছে, একটা হচ্ছে বস্তু দূরত্ব, একটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে বস্তুর বেগ কত হবে? আমরা এখানে বস্তু দূরত্বকে ইউ বলে ডিনোট করি। তাহলে এখানে বস্তুর বেগ হবে
ডিউ ডিটি। আর প্রতিবিম্ব দূরত্ব কত ভি, তাহলে প্রতিবিম্বের বেগ কত হবে ডিভি ডিটি। তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে বস্তু দূরত্ব তোমার হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু কত, -5 মিটার, -5। আচ্ছা, এখানে আবার দেখো ফোকাস দৈর্ঘ্য আবার সেন্টিমিটারে বলেছে, তাহলে এইটাকেই সেন্টিমিটারে ট্রান্সফার করে নি, তাহলে -500 সেমি। ঠিক আছে, তাহলে বস্তুর বেগ হলো ফোকাস দৈর্ঘ্য, ভিউ ফাইন্ডারে ফোকাস দৈর্ঘ্য এফ ইজ ইকুয়াল টু, যেহেতু ভিউ ফাইন্ডার তাহলে একটু আগে প্লাস প্লাস বললাম আমরা সবাই, তাহলে এফ ইজ ইকুয়াল টু 15 সেমি। এই ফলে তোমাকে ভিউ ফাইন্ডার কি হ্যান ত্যান ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে ধরি প্রতিবিম্ব দূরত্ব ভি, দূরত্ব ইজ ইকুয়াল টু ভি, তাহলে দেয়ারফর বস্তুর বেগ, তাহলে যেহেতু বস্তু দূরত্ব ইউ, তাহলে বস্তুর বেগ হচ্ছে ডিইউ ডিটি। তাহলে বস্তুর বেগ ডিইউ ডিটি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার। তাহলে এটাকে 20 × 10⁻² করে নি, যেহেতু বাকিগুলো সেমিতে করা হয়েছে। আর এবং প্রতিবিম্বের বেগ, এটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। প্রতিবিম্বের বেগ ডিভিডিটি, এটাই আমাদের হচ্ছে জিজ্ঞাসা। ঠিক আছে, তাহলে ডিভিডিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এবার আমরা দেখি, এখন 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে আমাদেরকে এই যে ডিউ ডিটি ডিভিডিটি এগুলো আনতে হবে, তাহলে ডেরিভেটিভ করি। তাহলে ডিডিটি অফ 1/v প্লাস ডিডিটি অফ 1/u ইজ ইকুয়াল টু ডিডিটি অফ 1/f। এখন নিশ্চয় তোমরা অবকলনে দক্ষ হয়ে উঠেছো। তাহলে এইবার দেখো এইটার মানে ডেরিভেটিভ কত হবে, মাইনাস, দেখো এইটা, আচ্ছা আমি একটু ভেঙেই লিখি যদি কারো অসুবিধা হয়। দেখো এটা আছে নিচে ভি, কিন্তু এখানে ডেরিভেটিভ করছে টি এর রেসপেক্টে, তাহলে কি করলাম, এটা ডিডিভি অফ 1/v করলাম, আর এখানে একটা ডিভিডিটি গুণ করে দিলাম, প্লাস, চেন রুল নাকি স্যার? বলো চেন চেন রুল। রুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তোমার ডিডিইউ করলাম, যেহেতু এটা ইউ আছে কিন্তু এখানে টি আছে, হবে না ডেরিভেটিভ, তাহলে এটা ইউ করে নিলাম, ডিডিইউ অফ 1/u করলাম, আর এইটা আবার করে দিলাম ডিইউ ডিটি, তাহলে আবার ঠিক দাঁড়িয়ে গেল। আচ্ছা, আর দেখো এই গাড়ি যেখানেই থাকুক না কেন, প্রতিবিম্ব যেখানেই তৈরি হোক না কেন, গাড়ির যে ভিউ ফাইন্ডার তার তো ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হবে না, ওর ভ্যালু ফিক্সড 15 সেন্টিমিটার। তার মানে 1/f একটা ধ্রুবক রাশি, আমরা জানি ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, তাহলে এখানে এইটা 0 হয়ে গেল, যেহেতু এফ হচ্ছে কনস্ট্যান্ট। ভিউ ফাইন্ডার ওই লেগে গেছে মানে লেগে গেছে, ঠিক আছে, ওর আর কোনো ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ নেই। তাহলে এবার 1/v এর ডেরিভেটিভ মাইনাস 1/v² ডিভিডিটি, এটা হচ্ছে মাইনাস 1/u এর ডেরিভেটিভ হচ্ছে -1/u² ডিউ ডিটি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এরকম এই ডিভিডিটি ক্যালকুলেট করা, তাহলে আমরা পেয়েছি, তাহলে -1/v² ডিভিডিটি ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে যায়, তাহলে 1/u² ডিউ ডিটি, তাহলে ডিভিডিটি ইজ ইকুয়াল টু, যদি ক্রস গুণ করো তাহলে মাইনাস v/u এর হোল স্কোয়ার, এই যে v²/u² হবে, সেটাকে এইভাবে লিখলাম ডিউ ডিটি। ঠিক আছে, এইবার দেখো আমার কাছে তো ডিউ ডিটি তো নন, এই যে
20 into 10 to the power 2 সেমি পার সেকেন্ড, কিন্তু ভি বাই ইউ এ তো আমি জানি না। যদি এটা জানতাম তাহলে ডিভিডিটি পেয়ে যেতাম, প্রতিবিম্বের বেগ। তাহলে এইটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রেখে দিলাম। আমার এবার উদ্দেশ্য হচ্ছে ভি বাই ইউ ক্যালকুলেট করা। তাহলে আবার 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। আমি এবার দেখো এখানে একটা জিনিস দেখো, কোনটা তোমার কাছে অ্যাভেলেবল আছে, ইউ আর এফ। তাহলে কাজ করি আমরা থ্রু আউট ইউ দিয়ে মাল্টিপ্লাই করি, থ্রু আউট ইউ দিয়ে। তাহলে এটা কি হয়ে যাবে, ইউ বাই ভি প্লাস 1 ইজ ইকুয়াল টু ইউ বাই এফ। এই তাহলে ইউ বাই ভি কত হলো, ইউ বাই ভি হচ্ছে ইউ বাই এফ মাইনাস 1। ঠিক আছে, এবার ভ্যালু বসাই তাহলে ইউ বাই ভি ইজ ইকুয়াল টু ইউ বাই এফ ছিল প্রথমটা, ইউ বাই এফ। তাহলে উইথ সাইন বসাতে হবে, ইউ মানে হচ্ছে -500 আর এফ মানে হচ্ছে +15। তাহলে তোমার হচ্ছে -500 নিচে হচ্ছে +15 আর -1 এইটা ছিল। তাহলে তোমার ইউ বাই ভি ইজ ইকুয়াল টু -5 দিয়ে চলে যাবে, তাহলে -100/3 -1। তাহলে ইউ বাই ভি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে -103/3। তাহলে ভি বাই ইউ, কেন ভি বাই ইউ, কারণ আমার ইকুয়েশনটাতে ভি বাই ইউ লাগবে। তাহলে ভি বাই ইউ ইজ ইকুয়াল টু -3/103। ঠিক আছে, ব্যাস আমরা পেয়ে গেছি। তাহলে এবার লিখবো, তাহলে অতএব প্রতিবিম্বের বেগ ডিভিডিটি ইজ ইকুয়াল টু, এবার আমরা ইকুয়েশনে যাই। এই যে মাইনাস আছে, মাইনাস বসলো। তারপরে দেখো ভি বাই ইউ এর হোল স্কোয়ার আছে, তাহলে আমরা ভি বাই ইউ পেয়েছি -3/103। তাহলে -3/103 এর হোল স্কোয়ার হাফ পেয়েছি 103 স্যার হবে নিচে স্যার। 103। আর তোমার হচ্ছে 20 into 10 to the power 2। ঠিক আছে, এইবার দেখো, এইবার এইটা তো স্কোয়ার আছে, এখানে নেগেটিভ আছে বটে, কিন্তু এখানে স্কোয়ার থাকার জন্য একটা পজিটিভ হয়ে যাবে। আর তাহলে এই ভ্যালুটুকু পজিটিভ পাবো, কিন্তু সামনে একটা নেগেটিভ আসছে। তাহলে এই নেগেটিভটার তাৎপর্য কোথায়, নেগেটিভটার তাৎপর্য হচ্ছে, দেখো তুমি যদি ভিউ ফাইন্ডারে দেখো, তাহলে গাড়ি আসবে তোমার পেছন থেকে ভিউ ফাইন্ডারের দিকে, কিন্তু প্রতিবিম্বটা দেখা যাবে সামনের দিক থেকে ভিউ ফাইন্ডারের দিকে এগিয়ে আসছে, এইটা মনে হবে। ঠিক অভিমুখটা ঠিক বিপরীত। তাহলে এই ভ্যালুটা তোমরা একটু ক্যালকুলেট করে নেবে। হ্যাঁ, এই যেটা আমি দিলাম, কি বললেন স্যার? এই কোনটা বলো, এই লাস্টের কথাটা প্রতিবিম্বটা যদি ভিউ ফাইন্ডারের দিকে বলি, বেগটা, এইটা মাইনাসটা বসিয়ে রাখলাম, তোরা ভ্যালুটা বসিয়ে নেবে, কারণ এটা বোঝানোর জন্য মাইনাসটা বসালাম। দেখো এইখানে তুমি ভিউ ফাইন্ডারে যখন দেখবে, তাহলে দেখো তুমি ভাবো, তুমি ধরো একটা বাইক চালাচ্ছ, তো তোমার পেছন থেকে যে গাড়িটা আসছে তার যদি বেগটা দেখো, তাহলে কোন দিক থেকে কোন দিকে, গাড়ির পেছন থেকে ভিউ ফাইন্ডারের দিকে, তাই তো? কিন্তু তোমার গাড়ির যে ভিউ ফাইন্ডার, সেখানে তুমি কি দেখবে, গাড়িটা আসছে তোমার সামনের দিক থেকে ভিউ ফাইন্ডারের দিকে, ঠিক উল্টো দিক থেকে আসছে বলে মনে হবে তো, নাকি? ভিউ পেছন দিক ফাইন্ডারে থেকে কি আসবে। দেখবে, না তুমি ভিউ ফাইন্ডারে কি দেখবে, ভিউ ফাইন্ডার দেখবে তোমার সামনের দিক থেকে তোমার হচ্ছে ওই ভিউ ফাইন্ডার দিকে আসবে, মানে অভিমুখটা ঠিক বিপরীত হবে, অভিমুখটা বিপরীত। দেখো এই দেখো, তোমার হচ্ছে এই যদি ভিউ ফাইন্ডার হয়, এই যদি ভিউ ফাইন্ডার হয়, গাড়ি আসবে তোমার এদিক থেকে এদিকে, আর ভিউ ফাইন্ডারে তোমার যেটা প্রতিবিম্ব সেটা দেখাবে এদিক থেকে এদিকে। তার জন্য তুমি এই গাড়ির এই পেছন দিকটা ভিউ ফাইন্ডারের সামনে থেকে দেখতে পাবে, এদিকে গাড়ির সামনের দিক, আর তুমি ভিউ ফাইন্ডারের সামনের দিক দেখবে এই দিক, ঠিক উল্টে যাচ্ছে অভিমুখটা, বুঝলে? তার জন্য এইখানে নেগেটিভ চিহ্নটা আসবে, বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ স্যার। এইবার এইটা তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে।
যদি দেখো বড় সড়ো ভ্যালু আসছে তাহলে আবার মিটারে ট্রান্সফার করে নেবে, আর যদি দেখো খুব কম ভ্যালু আসছে তাহলে সেমিতেই রেখে দেবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, বোঝা গেছে? স্যার আগের পেজটা দেখান তো একটু। আচ্ছা, দেখো কোন পোর্শনটা বলো। আবার স্যার নিচের পোর্শনটা, হ্যাঁ আচ্ছা, একদম। আচ্ছা এইটা। নিচের পোর্শনটা একটু বলেন তো। এই যে তোমার এইখানে দেখো ডিভিডিটি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিভিডিটি ক্যালকুলেট করা, ডিভিডিটি ক্যালকুলেট করা। তো আমি দেখছি ডিভিডিটি ক্যালকুলেট করতে গিয়ে এই ধরনের একটা ইকুয়েশন আমরা পেয়েছি। ঠিক আছে, তো ডিউডিটি আমার নন, ডিউডিটি বলে দিয়েছে এই যে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 20 × 10⁻² সেমি পার সেকেন্ড। কিন্তু ভি বাই ইউ তো আমি জানি না, তাহলে আমার নেক্সট লক্ষ্য হচ্ছে ভি বাই ইউ ক্যালকুলেট করা। সেই কারণে আমি আবার ইকুয়েশন নিলাম 1/v + 1/u = 1/f। এইবার লক্ষ্য করো তোমার কাছে কোনটা কোনটা নোন আছে। দেখো বস্তু দূরত্ব ইউ, এইটা নোন, ঠিক আছে, হ্যাঁ আর ফোকাস দৈর্ঘ্য এফ, এইটা নোন। তাহলে আমি কি করব, আমি এই ইউ ভি বাই ইউ কে রিপ্রেজেন্ট করব নোন জিনিস দিয়ে। তাহলে নোন দিয়ে জিনিস দিয়ে যদি করতে হয় তাহলে আমি এক কাজ করলাম, ইউটা আমার জানা আছে, তো আমার ইউ বা ভি বাই ইউ দরকার, আমার ইউটা জানা, তো আমি থ্রু আউট ইউ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, পুরো ইকুয়েশনকে ইউ দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে প্রথমটা কি দেবে, ইউ বাই ভি, তাই তো? পরেরটা স্যার ইউ ইন্টু 1/u, কত পাবে? 1। অন। আর এইটা কি হবে, ইউ বাই এফ। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, এটা কেন নিলাম? তুমি বলতে পারতে স্যার আমি যদি ভি দিয়ে মাল্টিপ্লাই করতাম তাও তো হতো। না, তুমি মুশকিলে পড়ে যাবে। দেখো ভি দিয়ে যদি মাল্টিপ্লাই করতে তাহলে ভি ইন্টু 1/v, এটা 1 পেতে, এটা ভি বাই ইউ পেতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এতটুকু অসুবিধা নেই। কিন্তু এইখানে কি পেতে, ভি বাই এফ। এফ। কিন্তু ভি তো আমি জানি না, তাহলে ভি বাই এফ এর ভ্যালু জানবো কি করে? তারও সমস্যা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সেই কারণে আমি ইউ দিয়ে মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে, বোঝা গেছে? স্যার কারো কোনো ডেরিভেটিভ doubt? 4 নম্বর লাইনটা বলেন তো, বলো কোনটা? 4 নম্বর লাইনটা ডেরিভেটিভের। ডেরিভেটিভের 4, এই 1 2 3 4, এটা বলছো? তার উপরে। এইটা? হুম। ও এইটা ডেরিভেটিভ শিখেছো তো নাকি? এই যে আমি তোমাকে পাশে নোটে দেখে দিচ্ছি, হ্যাঁ, অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করবে। তোমাদের হচ্ছে দেখো এইটাকে আমি এভাবে লিখছি, আমি নোটে লিখে দিচ্ছি। তোমার ডেরিভেটিভটা ডিডিভি অফ 1/v আছে। ঠিক আছে, তাহলে এটাকে এভাবে লিখলাম, ডিডিভি অফ কি হবে, এটা v⁻⁻1, তাই তো? 1/v কে। এইবার হ্যাঁ স্যার। তোমার ডেরিভেটিভের নিয়ম, যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার সামনে বসবে আগে। তাহলে -1 আছে, -1 বসলো। তারপরে কি হবে, তারপরে পাওয়ার 1 কমবে, তাহলে -1 তো ছিলই, আরো পাওয়ার 1 কমবে। তাহলে তোমার কত হলো, -1 থাকলো, আর এটা হলো v⁻²। তাহলে এবার যদি আবার ওকে নিচে নামিয়ে দাও তাহলে কত হবে, -1/v²। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা পরেরটাও আমরা ওই একই ইউজ করেছি। এইটা আমি তোমাদের নোটে রেখে দিলাম। এই ঠিক আছে, বোঝা গেছে? কোনো ডাউট কারো? আচ্ছা, স্যার এইবার- পাতাটা একবার দেখেন। আচ্ছা, পিডিএফটা দিয়ে দেন স্যার একটু। হ্যাঁ পিডিএফ দিয়ে দিচ্ছে। আর আমি একটা অঙ্ক নিউমেরিক্যাল তোমাদের অ্যাড করে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে। তোমাদেরকে একটা কথা বলি, শুধু একটা জিনিস এখানে হিন্ট দিয়ে রাখি, যদি একাধিকবার প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, তাহলে মোট বিবর্ধন হবে প্রত্যেকবার যা বিবর্ধন হয়েছে তার গুণফল। মানে ধরো আমি বললাম এই একটা বস্তু থেকে আগত রশ্মি দুবার প্রতিফলিত হয়ে দুটো প্রতিবিম্ব তৈরি করলো, তাহলে বিবর্ধন কত হবে? প্রথম বিবর্ধন মাল্টিপ্লাইড বাই দ্বিতীয় বিবর্ধন। বিবর্ধন যোগ হয় না, বিবর্ধন গুণ হয়। তাহলে যদি দুবার বিবর্ধন হয় তাহলে প্রথম বিবর্ধন গণিত দ্বিতীয় বিবর্ধন যদি করো তাহলে মোট বিবর্ধন পাবে। ঠিক আছে, আমি একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে কি বললেন স্যার, একবার বলেন তো স্যার। ধরো ধরো একটা দুটো দর্পণ ধরো আছে। ঠিক আছে, এই ধরো একটা উত্তল দর্পণ, আর এই ধরো আমার আঙুলটা হচ্ছে একটা অবতল দর্পণ। এবার তুমি ধরো একটা বস্তু রেখেছো, কি হয়েছে, আলো একবার উত্তল দর্পণে প্রতিফলিত হলো, তারপর অবতল দর্পণে প্রতিফলিত হলো,
দিয়ে একটা ফাইনাল ইমেজ তৈরি করলো একই রশ্মি, প্রথমে উত্তল দর্পণে, তারপরে অবতল দর্পণে, তারপর ধরো একটা প্রতিবিম্ব তৈরি করলো। এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা প্রতিবিম্বের বিবর্ধন কত, তাহলে তুমি প্রথমে কি এই দর্পণে প্রতিফলিত হয়েছে, তাহলে এই দর্পণের জন্য বিবর্ধন ক্যালকুলেট করো। তারপর আমার আঙুলটা ধরো আর একটা দর্পণ, এই আমার আঙুলে প্রতিফলিত হয়েছে, তাহলে এই আঙুলের জন্য আরেকবার বিবর্ধন কত হয়েছে ক্যালকুলেট করো। দিয়ে ধরো এই দর্পণের জন্য তুমি বিবর্ধন পেয়েছো 2, ধরো কথার কথা m = 2, আর এই দর্পণের জন্য m = ধরো 4 পেয়েছো, তাহলে মোট বিবর্ধন কত হবে? 8 2 × 4 8, যোগ হয় না, গুণ হয়, বুঝতে পেরেছো? বিবর্ধন গুণ হবে। তাহলে মোট বিবর্ধন যদি জিজ্ঞেস করে তাহলে 2 × 4 8, 8 গুণ বিবর্ধিত হবে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে আমি হ্যাঁ, স্যার। একটা হোমওয়ার্ক তোমাদের প্রবলেম হিসেবে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, পিডিএফ ফাইলেই তোমরা পেয়ে যাবে। তোমরা এই প্রবলেমটা করবে, আর আমি পরের দিন অবশ্যই চেষ্টা করবে, আমি অবশ্যই করিয়ে দেব, কিন্তু তোমরা চেষ্টা করো। হ্যাঁ, পরের দিন করিয়ে দিয়ে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে তোমার প্রতিসরণ। ঠিক আছে? ঠিক আছে, আজকে ঠিক তাহলে এই আছে। অবধি। হ্যাঁ, আজকে এই অবধি থাকলো। তোমরা নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নাও, ইনশাল্লাহ পরের কোশ্চেনটা ক্লাসে। স্যার? ও আচ্ছা, হ্যাঁ ওটা তৈরি করছি, ওটা তোমাদের আজকে শুক্রবার তো, সোমবার আমি ওই পিডিএফ ফাইলের ঠিক সঙ্গে আছে। আপলোড করে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা।